একদিন না একদিন আমরা সবাই মারা যাব, এটা আলটিমেট ডেস্টিনি। কিন্তু তখন একটা সময় বলা হয় যে আর কিছু করার নাই। অর্থনৈতিক সক্ষমতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের গড় আয়ু বাড়ছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সংবাদ। অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে এমন কোনো বিষয় না যেটা শুধুমাত্র একজন ডাক্তার বা একজন নার্সের উপর ডিপেন্ড করে। এটা একটা আসলে সিস্টেম। আমরা বলছি যে তৃতীয় বিশ্বের দেশ, আমরা এখন এতটা উন্নত হতে পারি নাই, কিন্তু তারপরও নাই করেও কিছু আমাদের কিছু নেই তা কিন্তু না। সকলকে স্বাগত জানাচ্ছি নিউট্রাইন কেয়ার প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুঁটিনাটিতে। আজকের পর্বে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, প্রবীণ জনস্বাস্থ্য। আমরা কতটুকু জানি বা ভাবছি, আর সামাজিকভাবে এর প্রভাবই বা কী পড়ছে। বাংলাদেশে প্রবীণ মানুষের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তথ্য অনুযায়ী বর্তমানে প্রবীণের সংখ্যা 1,56,00,000, গড় আয়ু 74 বছরেরও বেশি, নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি 67% বেশি, যেখানে প্রবীণের ঝুঁকি ও উপস্থিতি সবচেয়ে বেশি। কিন্তু প্রশ্ন হলো তাদের স্বাস্থ্য সেবা নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে আমাদের জানা বা ভাবনা কি যথেষ্ট? প্রবীণ স্বাস্থ্যের এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অতিথি ডক্টর নুরুন নাহার সোমা, যিনি জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার কাছ থেকে আমরা তার পরিচিতি জানতে চাব। আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর নুরুন নাহার সোমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে নিউট্রাউইনের পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার পরিচয় যদি দিতে হয়, আমি MBBS পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। সে অর্থে আমি পেশাগতভাবে একজন চিকিৎসক। এরপরে আমার খুব ইচ্ছে ছিল মেডিকেল স্কুল থেকেই যে আমি জনস্বাস্থ্য নিয়ে আসলে কাজ করব, যেটা সচরাচর দেখা যায় না। সাধারণত ক্লিনিক্যাল সাইডটা নিয়ে মানুষ অনেক বেশি এনথুসিয়াস্টিক থাকে, আপনি একটু ডিফারেন্ট। তো সেই পরিকল্পনা থেকে আমার জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা MBBS করার পরে আমি দেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে মাস্টার্স করেছি। এরপরে আমার কাজের ক্ষেত্রটাও ছিল বরাবরই জনস্বাস্থ্য। আমি মা শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করেছি বরাবরই, একদম প্রথম থেকে। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল জনস্বাস্থ্যে ভ্যাকসিন রিসার্চ দিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে। এরপরে কাজ করি মেডিস্টোপসে পরিবার পরিকল্পনা নিয়ে। এরপরে কাজ করার সুযোগ হয়েছিল জন হপকিন্স ইউনিভার্সিটিতে, যেখানে আমার আসলে মা ও শিশুর জনস্বাস্থ্যের একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক রিসার্চ নিয়ে কাজ করা। এরপরে আমি কাজ করেছি ICDDRBতে, সেখানেও মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তারপর ইউনিসেফে কাজ করেছি একটা লম্বা সময়ে মা ও শিশুর পুষ্টি নিয়ে। আর এখন কাজ করছি একটা ন্যাশনাল এনজিওতে, যেখানেও আমি স্বাস্থ্যের বিষয়টাই দেখছি। তবে এখন আরো বড় পরিসরে দেখার সুযোগ হচ্ছে, যেখানে শুধু মা ও শিশু না, একই সাথে মা শিশু কিশোর কিশোরী প্রবীণ বৃদ্ধ সবার শারীরিক এবং মানসিক সব স্বাস্থ্যেরই জনস্বাস্থ্যের দিকটা নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে। তার মানে আপনার যে লেখাপড়া বা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটা কি মিট করছেন? সেটা হয়তো ক্লিনিক্যাল সাইডটাকে আপনি অ্যাড্রেস করছেন ওভারঅল জনস্বাস্থ্যকে। অনেক ধন্যবাদ। প্রবীণদের বিষয়টাকে কবে থেকে ভাবছেন, বা প্রবীণের বিষয়টা এটা কি লাস্ট যে আপনি পেশায় আসলেন সেখান থেকেই চিন্তা করছেন, নাকি সংযোজন হওয়ার পরে চিন্তা করছেন? প্রবীণ জনস্বাস্থ্যের বিষয়টা নিয়ে জানাশোনা বা পরিকল্পনা বা কাজ করা এটা খুব দীর্ঘদিনের আমি বলবো না। আমার জনস্বাস্থ্য নিয়ে কাজ করার শুরুটাই হয়েছিল মা ও শিশু স্বাস্থ্য দিয়ে। কিন্তু মা ও শিশু স্বাস্থ্যের বিষয়টা নিয়ে দীর্ঘ সময় কাজ করার ফলে যেটা হয়েছে, আমি দেখেছি যে একজন মায়ের স্বাস্থ্য বা একজন শিশুর স্বাস্থ্য আসলে শুধু কোনো ইন্ডিভিজুয়াল টপিকস না, এটার সাথে আরো অনেক কিছু জড়িত থাকে। বিশেষ করে স্বাস্থ্যের বিষয়টা একটা পরিবারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আর যখনই একটা পরিবার চলে আসে, তখন পরিবারের সবার স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু চলে আসে। বিশেষ করে মা ও শিশু দুটো খুবই কি বলবো সেনসিটিভ টপিক বা সেনসিটিভ ব্যক্তি থাকে পরিবারে, এবং তাদের ফোকাসটাও আমাদের সমাজ ব্যবস্থায় যখন একটা শিশু আসে, আমাদের ফোকাস শিশু কেন্দ্রিক হয়ে যায়। ছোট ছোট আরো যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি বললাম, বিশেষ করে কিশোর কিশোরী প্রবীণদের নিয়ে কাজ করার শুরু আমার খুবই রিসেন্ট টাইমে। সেখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে অনেক আনঅ্যাড্রেসড সেক্টর এখনো জনস্বাস্থ্যে আছে, যেগুলো নিয়ে আমরা আসলে এখনো সঠিকভাবে ভাবা শুরু করিনি।
আশা করা যাচ্ছে আপনার এই পথ চালা আরও ভালো হবে এবং আপনি যেহেতু দীর্ঘ সময় রিসার্চের সাথেও ছিলেন, সো এই জায়গাগুলো আসলে কানেক্ট করা এবং প্রবীণ স্বাস্থ্যটা নিয়ে আসলে এখনও আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের বাংলাদেশে যে স্বাস্থ্য কাঠামো আছে, আপনি হয়তো আরও ভালো তথ্য দেবেন আমাকে, সেখানে ওইভাবে আমরা অ্যাড্রেস করছি না। তো আপনাদের মতো যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, তারা হয়তো অ্যাওয়ার করলে ক্লিনিক্যাল সাইটগুলো, আমি মনে করি যে এটা স্ট্রং হবে ডে বাই ডে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাই, আমাদের আলোচনায় আজকে যে বিষয়টা আসলে আপনার কাছ থেকে একটু স্পেসিফিক জানতে চাই, যে প্রবীণ জনস্বাস্থ্য, যা এই সময়কার বেশ বড় একটা উদ্বেগজনক একটা ইস্যু, এটা নিয়ে আমরা আসলে কতটুকু ভাবছি এবং আমরা আমলে নিচ্ছি কিনা। আর সংক্ষেপে যদি বলি, বাংলাদেশের প্রবীণ জনস্বাস্থ্যের বর্তমান চিত্রটা, যেহেতু আপনি পাবলিক হেলথ এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, সেই আসপেক্ট থেকে বাংলাদেশকে আসলে কতটুকু প্রস্তুত এবং আমরা আসলে সাধারণ জনগণরা কতটুকু তাদের ইস্যুগুলো নিয়ে আমলে নিচ্ছি। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে জনসংখ্যার কত ভাগ আসলে প্রবীণের মধ্যে পড়ছে। আপনি খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে কত ভাগ মানুষ নন কমিউনিকেবল ডিজিজে ভুগছে। আমাদের গড় আয়ু বাড়ছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সংবাদ, একটা পজিটিভ দিক যে আমাদের আসলে সুস্থ থাকার হারটা বেড়ে গেছে। কিন্তু এটাও আসলে মাথায় রাখতে হবে যে গড় আয়ু বেড়ে একটা সংখ্যাগত বাড়াটাই কিন্তু আসলে মূল্যায়নের দিক দিয়ে খুব পজিটিভ কিছু না। গড়ায়ু বাড়া মানে হচ্ছে একটা মানুষ যেমন বাড়ছে, তার বয়সের সংখ্যাটা বাড়ার সাথে সাথে যে বয়সের বার্ডেন যেগুলো আসলে আমরা বলি মেডিকেল সায়েন্সে, সে বার্ডেনগুলোও কিন্তু বাড়তে থাকে। কিন্তু গড়ায়ু যে আমি বাড়িয়ে ফেললাম চিকিৎসা ব্যবস্থার উন্নতি বা আরও ওষুধপত্রের উন্নতি বা বিভিন্ন গবেষণার ফলাফল, আধুনিক প্রযুক্তি সব কিছু মিলে, সেখানে আমি বা আমার দেশ বা আমার সমাজ, তারা কি আসলে এই বার্ডেনটা নেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, আপনার প্রশ্ন এটাই। সত্যি কথা বলতে নেই। আমরা যখনই প্রবীণ স্বাস্থ্যের বিষয়টা নিয়ে ভাবি বা কথা বলি, তখন দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। একটা হচ্ছে যে জেরিয়াট্রিক মেডিসিন, আর একটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ মেডিসিন। দুটোই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এখনো মা ও শিশু স্বাস্থ্য নিয়েই হিমশিম খাচ্ছি। সেখানে নতুন করে আরেকটা গ্রুপ অফ পিপল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদেরকে নিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পরিবারগুলোও কিন্তু আসলে সেভাবে প্রস্তুত না। আমরা মনে মনে আশা করি আমাদের পরিবারের বয়োবৃদ্ধ যারা আছেন তারা দীর্ঘদিন বাঁচবেন, আমরা কিন্তু সে দোয়াও করি, প্রার্থনাও করি। কিন্তু দীর্ঘদিন শুধু বাঁচা নয়, সুস্থভাবে ভালোভাবে বাঁচার জন্য আমি তাকে কতটুকু দিতে পারছি, এই প্রস্তুতিটা বা আমাদের দেশে তো নেই। আমাদের অবস্থাটাও আসলে যদি গুণগত সংখ্যাগত দুই দিক দিয়ে বিচার করতে যাই, খুবই খারাপ অবস্থায় আছি আমি বলবো। সেক্ষেত্রে আমাদের দেশে হসপিটালগুলো আমরা জানি যে আসলে প্রয়োজনের তুলনায় তাদের যে জনসংখ্যার চাপ, এই যে মা, শিশু, অ্যাডাল্ট, তারপর আবার প্রবীণ, এই জনসংখ্যার চাপ সামলানোর জন্য এবং আলাদা করে আসলে প্রবীণদেরকে অ্যাড্রেস করার কোনো সুযোগ আছে কিনা বা হসপিটালগুলো রেডি কিনা। যেহেতু আমরা একটা তথ্য দেখলাম যে 67% নন কমিউনিকেবল ডিজিজ বাংলাদেশের মানুষের মধ্যে এটা চলমান, এর মধ্যে প্রবীণের ঝুঁকি সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আসলে আমাদের মেডিকেল সাইটটাতে বা হসপিটালগুলোর জায়গাগুলোতে আমরা কতটুকু, আরেকটা ছোট্ট তথ্য আপনাকে বলতে চাই যে আমাদের আসলে একজন ডক্টরের প্রতি কী পরিমাণ প্রেশার, পেশেন্ট ফ্লো যে প্রেশারটা, সেই জায়গা থেকে আসলে কতটুকু প্রস্তুত। একটা তথ্য আমরা দেখছিলাম যে প্রতি 10,000-এ 2 আসলে ডক্টর অ্যাভেলেবেল আছেন। তো সেখানে আমরা গ্রুপ পাচ্ছি আসলে 4টা, মা, শিশু, অ্যাডাল্ট এবং প্রবীণ। আমরা যদি একটু স্পেসিফিক করে দেখি, শুধু এই 4টাও না, আসলে এর বাইরেও অনেক প্রবীণের মতো আরও অনেক আনঅ্যাড্রেসড গ্রুপ আছে যেগুলো নিয়ে ছোট ছোট করে ভাবার সুযোগ আছে। বাট আমরা প্রবীণের বিষয়ে যদি কথা বলি, আপনার যে পরিসংখ্যানের কথা বলছিলেন যে 10,000-এরও বেশি মানুষের জন্য 2 জনের মতো চিকিৎসক, নার্সের সংখ্যা যদি বিবেচনা করেন হয়তো আর একটু বেশি, হয়তো 3 বা 3-এর নিচে। স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে এমন কোনো বিষয় না যেটা শুধুমাত্র একজন ডাক্তার বা একজন নার্সের উপর ডিপেন্ড করে। এটা একটা আসলে সিস্টেম,
একটা ব্যবস্থা, যেখানে একজন ডাক্তারের গুরুত্ব যতখানি, একজন নার্সের গুরুত্ব ততখানি, বা একজন নার্স এবং ডাক্তারকে যারা অ্যাসিস্ট করবে, এই সিস্টেমে কাজ করছেন, এটা একটা পুরো টিম ওয়ার্ক। আবার শুধু টিম ওয়ার্ক বললেও কিন্তু একটা বড় বিষয়কে ইগনোর করা হবে, সেটা হচ্ছে আমার যে ফ্যাসিলিটিগুলো আছে, আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনি হসপিটালের কথা বলছিলেন, যে আমাদের হসপিটালগুলোই কি আসলে প্রস্তুত? আপনি বলছেন যে আমি যেটা বললাম আপনাকে, যে গড়ায়ু বাড়ছে, মানে একটা বার্ডেনও কিন্তু বাড়ছে। আপনি জানেন যে বয়স বাড়ার সাথে সাথে কিছু রোগের ঝুঁকি কিন্তু ডেফিনেটলি বাড়তে থাকে, বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিস, এসব রোগগুলোর কথা আমাদের আসলে প্রত্যেকটা পরিবারে আমরা খুব বেশি ভালো করে জানি, কারণ পরিবারের একজন বয়োবৃদ্ধ সদস্য বলবো না, 40 ঊর্ধ্ব প্রত্যেকটা সদস্যই দেখা যায় যে ঝুঁকির মধ্যে থাকে, এবং অনেকেই রোগে অলরেডি ডায়াগনোস হয়ে গেছেন, এরকম হয়ে যায়। এই বার্ডেনগুলো নিয়ে আমরা আসলে মধ্যবয়সীদের জন্য যতটা কেয়ার করি, বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যতটা প্রস্তুত, আমাদের প্রবীণদের জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা প্রস্তুত তো না। ইভেন আমি এটা বলবো যে এখন যে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবার যেই প্রচলনটা আছে, সেটা আসলে প্রবীণ ফ্রেন্ডলি কিনা, প্রবীণের জন্য প্রবীণ বান্ধব কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভেবে দেখেন যে একজন, এটা আমি আসলে একটা ফলো আপ কোশ্চেন আপনার কাছে থাকতো, এবং নিজেই বলেছেন এটা আমার নিজেরও কিউরিওসিটি যে আসলে প্রবীণ বান্ধব কিনা। যেমন আমরা আসলে যদি দেখি যে ঢাকা শহরে খুব স্বনামধন্য একজন ডক্টরকে যদি আমি রিচ আউট করতে চাই, আমাকে হয়তো 2 থেকে 3 দিন আগে শিডিউল করতে হয়, এবং এটা একটা প্রবীণের জন্য কতটুকু, কারণ তাদের যে ক্রাইসিসগুলো এটা তো সাডেনলি ঘটে, কতটুকু আসলে সামাল দেওয়ার মতো, বা কতটুকু আমাদের প্রবীণ স্বাস্থ্যকে নিশ্চয়তা দিচ্ছে তার সুস্থ থাকাটাকে। আর একটা বিষয় পাশাপাশি আপনার সাথে কাছে জানতে চাই, যে তাদের জন্য আসলে আলাদা কোনো ব্যবস্থা থাকে না, অর্থাৎ আমি একজন অ্যাডাল্ট এবং জেনারেল পেশেন্ট হিসেবে আমি যে কিউ ধরে থাকি, আমার মনে হয় যে তাদের জন্য সেম কিউ মেনটেন করতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে ভাবনাগুলো আমাদের ভাবা উচিত, ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, এবং আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের সিস্টেম, যেটা আপনি বললেন বাংলাদেশের যে হেলথ সিস্টেম, সেই সিস্টেমের প্রিপারেশনগুলো কিভাবে হওয়া দরকার? আসলে সমাজ ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা দুটোর কোনোটাই প্রস্তুত না, এবং কোনোটাই প্রবীণ বান্ধব বলে আমি অন্তত মনে করি না। কারণ হচ্ছে যে আপনি যে বিষয়গুলো বললেন, যে একজন প্রবীণ রোগীকে যখন আপনি সাথে নিয়ে যাচ্ছেন, তখন হয়তো কোনো জরুরি প্রয়োজন, তারপরও তাকে হয়তো আমার যে কাঙ্ক্ষিত চিকিৎসক, তাকে পেতে গেলে আমার 3 দিন 4 দিন সময় লাগে। এটা গেল হচ্ছে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি আমি বলি। কিন্তু যারা প্রবীণ, তারা কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো জরুরি অবস্থার মুখোমুখি হওয়ার একটা ঝুঁকিতে থাকেন। তার জন্য কিন্তু আপনাকে যে সেবাটা নিতে হবে, সেটার জন্য কিন্তু আপনি প্রবীণদের জন্য প্রবীণ বান্ধব কোনো ব্যবস্থা আমাদের দেশে আছে, বা আমাদের দেশের বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আছে বলে আমার মনে হয় না। আমি অন্তত দেখিনি। জনস্বাস্থ্যে কাজ করার সূত্রে আমার দেশের সরকারি হাসপাতালগুলোতে যেই দেখার সুযোগ হয়েছে বা বিচরণের সুযোগ হয়েছে, তাতে ব্যবস্থাটা আসলেই নেই। বিশেষ করে যেই পরিমাণ চাপ আছে আমাদের স্বাস্থ্য সেবার উপরে, সেখানে আসলে সে সুযোগটা করে দেওয়ারও সুযোগ নেই। আমি একতরফা শুধু নেই বললেও হবে না। আমি যদি দুই পক্ষ থেকেই চিন্তা করি, যে আমাদের তো আসলে সেই লজিস্টিক সাপোর্ট যেটাকে আমরা বলি, আমি হিউম্যান রিসোর্স সাপোর্ট যদি বলি, সেটাও কিন্তু আসলে নেই। এখন এগুলো আসলে একটা পরিকল্পনার বিষয় থাকে, যে এক সময় পরিকল্পনা করলে একটা সময়ে গিয়ে সেই সেবার সুফলগুলো পাওয়া যায়। আপনি নিশ্চয়ই আপনার সন্তান হিসেবে কখনোই চাইবেন না যে আপনার বৃদ্ধ বাবা মা, 60 বা 50 তাকে কোনো জরুরি বিষয়ের জন্য যখন আপনি হাসপাতালে বা কোনো ক্লিনিকে বা কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন, দীর্ঘ সময় অপেক্ষা আপনার কিন্তু কখনোই পছন্দ হবে না। কিন্তু আমাদের ব্যবস্থাটা এরকমই, যে শুধু সরকারি না, আপনি বেসরকারির কথাও যদি মনে করেন, তাহলে যেটা আপনি বললেন যে সেবা পেতে যেই দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, সেটা ইমার্জেন্সির হোক অথবা আপনার কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোক, যেটা কিন্তু আসলে কাম্য না। এটা শুধু প্রবীণের জন্য কাম্য না, এই বিষয়টা আমি বলবো না। প্রবীণরা আমাদের সমাজের এক ধরনের সদস্য, যারা আসলে কিছুটা ডিজার্ভ করেন। তো সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট বা সেই ডিজার্ভের জায়গা থেকে সেটা কিন্তু আমরা দিতে পারছি না। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই তাই, আসলে মানে কেউই কিন্তু এটা পাচ্ছেন না। আপনার সাথে কথা বলতে বলতে যে বিষয়টা আসলে খুব মাথায় আসছিল, যে আমাদের দেশে কিন্তু দেখেন কিছু হেল্প লাইন আছে,
যেটার জন্য আমরা শিশুদের জন্য কাজ করছে, নির্দিষ্ট একটা নাম্বার আছে। তারপরে আমরা 999-এ ফোন করি, কিন্তু এরকম কোনো পরিকল্পনা আসলে কতটুকু ইফেক্টিভ হবে বা আমাদের মতো দেশে এই ধরনের পরিকল্পনা করার সুযোগ আছে কিনা, যে প্রবীণদের জন্য ডেডিকেটেড একটা নাম্বার তৈরি করা। যেহেতু আমরা অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে অলরেডি পেয়েছি যে আমাদের কাঙ্ক্ষিত চিকিৎসককে পাওয়ার একটা সময়, কিউয়ে লম্বা সময় দেয়া, হসপিটালগুলো প্রিপেয়ার না, যে আমি চাইলে একটা হসপিটাল, ভালো মানের হসপিটাল আমি অ্যাভেল করতে পারবো। অনেক সময় আর্থিক সামাজিক এই সবগুলো জায়গা ফুলফিল করার পরেও কিন্তু আপনি একটা চাইলে একটা ভালো কেবিন অথবা আইসিইউ সাপোর্ট যেটা বলে, এটাও কিন্তু সাফিসিয়েন্ট না। সেক্ষেত্রে এরকম কোনো নাম্বার, ডেডিকেটেড নাম্বার, বিশেষত যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কোনো নাম্বার পরিকল্পনার এখন এক্সিস্টিং যে সিস্টেমটা আছে সেখানে কোনো সুযোগ আছে কিনা? এটা অবশ্যই একটা ভালো পরামর্শ, এটা হতেই পারে। কারণ স্বাস্থ্যের যে হটলাইনগুলোর কথা বলেন আমাদের দেশে প্রচুর কিন্তু আছে, অনেকগুলো নাম্বারের কথা আপনি বলেছেন, কিন্তু সেগুলো আসলে কতটুকু রিচেবল, একজন প্রবীণের জন্য সেটা কতটুকু উপযোগী, এটাও ভাবার বিষয়। কারণ ইন টার্মস অফ ভালনারেবিলিটি, সত্য একদমই। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধু একটা হটলাইন নাম্বারই তো আসলে সব কিছু প্রোভাইড করতে পারবে না। এটা হয়তো একটা প্রাথমিক পরামর্শ দিতে পারে, কিন্তু আমার যেই বেসিক নিডগুলো সেগুলো অ্যাড্রেস করতে গেলে কিন্তু আপনাকে আরও ভেতরে ঢুকতে হবে, যেটা খুবই জরুরি। আপনি সমাজ ব্যবস্থার কথা বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক যে ব্যবস্থা তাতেও কিন্তু আমরা প্রবীণদের চিকিৎসা ব্যবস্থা বা প্রবীণদের বৃদ্ধ বয়সের যে বার্ডেনগুলো সেগুলো কিন্তু আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখনও তৃতীয় বিশ্বের একটা দেশ। আমরা স্বাস্থ্যসেবার উন্নতির পথ চলা শুরু করেছি, হ্যাঁ, গুটি গুটি পায়ে আমরা অবশ্যই অনেক সামনে চলে এসেছি বা আমাদের আরও সামনে দীর্ঘ পথ আছে, কিন্তু আমরা চাইলেই কিন্তু একদিনে একটা বিশাল বড় পরিবর্তন করতে পারবো না। আমি যদি লক্ষ্য বা পরিকল্পনাও ঠিক করি, হয়তো 1 বছরের মধ্যে আমার হাসপাতালগুলোকে প্রবীণ বান্ধব করে ফেলবো, এটা বলা যায়, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না। কিন্তু অনেকগুলো অ্যাপ্রোচ আছে হেলথ সিস্টেমের, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কমিউনিটি অ্যাপ্রোচ, যে যেখানে লজিস্টিক সাপোর্টটা প্রপারলি নাই, যেখানে আমার ইনফ্রাস্ট্রাকচারও প্রপারলি নাই, যেখানে আমার হেলথ সিস্টেমটা ফেল করছে সার্ভিস দিতে, সেখানে কি কিছুই করার নেই? অবশ্যই আছে। এরকম একটা আসলে সামগ্রিক উন্নতি দরকার, সামগ্রিকভাবে সব জায়গা থেকে। কিছুই যে হচ্ছে না আমি এটাও একেবারে বলবো না। আপনি যদি আমাদের পুরনো দিনের কথা ভাবেন, আমাদের বৃদ্ধ যারা ছিলেন পরিবারে, নানি দাদি বা তাদেরও আগে, তারা কি বৃদ্ধ বয়সে সেবা পান নাই? তারা কিন্তু পেয়েছেন। একটা সিস্টেম কিন্তু চলমান ওই সময়েও ছিল, এখনও আছে, কোনো না কোনোভাবে তারা পায়। কথা হচ্ছে যে এইটা নিয়ে আমরা আসলে কতটুকু ভাবছি বা কতটুকু প্রয়োজন এবং কতটুকু দিতে পারছি, এই জায়গার গ্যাপটা কমিয়ে নিয়ে আসা, এটা গুরুত্বপূর্ণ। একজন পরিবারের সদস্য হিসেবে আপনি আপনার বাড়ির বৃদ্ধ সদস্যকে আপনি অবশ্যই কেয়ার করতে পারবেন, সেটা আপনার ইমোশনাল যেই রেসপন্সিবিলিটি সেইখান থেকে আপনি করছেন, কিন্তু আপনি কতটুকু বিষয়টাতে দক্ষ বা তার যে প্রয়োজনগুলো আপনি জানেন কি না। পরিবারের সদস্য হিসেবে আপনি শুধুমাত্র ইমোশনাল রেসপন্সিবিলিটি দিয়ে একটা বৃদ্ধের সব রকম প্রয়োজন কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন না। এই বিষয়গুলো জানানো, এই জায়গাগুলোতে অনেক আসলে কাজ করার সুযোগ আছে, যেখানে একটা পুরো কমিউনিটি চাইলে প্রবীণ বান্ধব হতে পারে। হয়তো আমার হেলথ সিস্টেম যথার্থ পরিমাণে সাপোর্ট দিতে পারছে না, কিন্তু তার মানে আপনার কাছে যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে, যেটা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের গভর্নমেন্টের দিক থেকে বা আমাদের যে এক্সিস্টিং সিস্টেম আছে সেটার দিক থেকে অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে তো অনেক উদ্যোগ বাংলাদেশে আসলে খুব ভালো রোল মডেল হিসেবে কাজ করেছে। তো সেক্ষেত্রে ব্যক্তিগত জায়গাগুলো বা কমিউনিটি জায়গাগুলো থেকে আমরা হয়তো ওই ভাবনাটাকে ভাবতে পারি। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই, এটা খুবই আপনার কাছ থেকে রিলেভেন্ট হবে স্বাস্থ্যগত দিক থেকে, যে এই যে বয়সের যে মানে ভেদটা আমরা যদি দশক করে ধরি, 60+, 70+, 80+, যেহেতু আমরা বলছি যে একজন মানুষ এখন কমপক্ষে 74 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারেন, তার উপরেও যারা বেঁচে থাকছেন, তো বয়স ভেদে এই যে স্বাস্থ্যগত ঝুঁকিগুলো কি ডিফারেন্ট হয় বা চাহিদাগুলো কেমন হয় এবং সেটাকে কিভাবে আসলে মিটিগেট করা যেতে পারে? অবশ্যই ডিফারেন্ট হয়, কারণ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন সময়টাতে আসলে চিকিৎসার প্রয়োজনটা সব থেকে কম হয়, তাহলে কিন্তু আপনি একদম ঠিক মধ্য বয়সের কথা বলবেন। আপনি চিন্তা করে দেখেন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে,
গড়পড়তায় প্রত্যেককে হয়তো চিকিৎসকের দ্বারস্থ হতে হয়, আবার একটা বয়স পার হয়ে গেলে গড়পড়তায় প্রত্যেককেই কোনো না কোনো কারণে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। এখন মধ্যবয়সের পরবর্তী সময়ে একটা সময় আমরা ধারণা করতাম যে প্রবীণ বয়সের সীমারেখাটা মনে হয় 50 বা তার ঊর্ধ্ব সাধারণভাবে, কিন্তু এই ধারণাটা আস্তে আস্তে কিন্তু একটু পরিবর্তনও হচ্ছে। 50 ঊর্ধ্ব মানুষের আমরা যে প্রবীণ হিসেবে ধরে এসেছি বা তাদের যে স্বাস্থ্যের বা স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো ভেবেছি, একটা ধারণা আমাদের ছিল যে হ্যাঁ, এই বয়সটাতে গিয়ে হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকবে, স্ট্রোকের একটা ঝুঁকি থাকবে, হৃদরোগ হওয়ার একটা ঝুঁকি থাকে, ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে, ডিমেনশিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে আরও একটু পরে 70 বা তার ঊর্ধ্ব সময়টাতে চলে গেলে। এই ট্রেন্ডটাও কিন্তু আসলে ওই পরিবর্তন হয়ে আসছে। আপনি এখন খেয়াল করে দেখবেন যে 35 পরবর্তী সময়টাতেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এখন খুবই মধ্য বয়সে কমন। বুড়ো বয়সের যে বার্ডেনটা সেটা তো আছেই, কিন্তু সেটা আসলে মনে হয় অনেকটা আগেই শুরু হয়ে যাচ্ছে। আর এর পাশাপাশি আরও কিছু রোগের কথা না বললেই নাই, যেগুলো হয়তো ক্যান্সার। এই কথাটা আসলে বলতেই হবে, কারণ আমাদের দেশে বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি এবং হার এত বেড়ে গেছে যে যেটা কিন্তু আসলে অ্যালার্মিং। কিন্তু আমরা কি আসলে প্রস্তুত? এটাও কিন্তু আমি আসলে আপনাকে বলতে পারবো না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা আমরা নিজেরা সমাজের সদস্য হিসেবে এই ধরনের ঝুঁকিপূর্ণ রোগগুলো নিয়ে আসলে কতটুকু তৈরি। আচ্ছা, ধন্যবাদ। প্রবীণ বান্ধব স্বাস্থ্যসেবা হাসপাতাল কমিউনিটি পারিবারিক পর্যায়ে আমরা অনেকগুলো জায়গা দেখলাম যে আসলে সবগুলোতে একটা সমন্বিত আমাদের পদক্ষেপ দরকার, যেটা হয়তো আমাদের যে সিস্টেম আছে তারা কাভার করতে পারবে না, কমিউনিটির দিক থেকে কাভার করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু তাদের প্রবীণ বান্ধব চিন্তা করি, কোন কোন ফ্যাসিলিটিগুলো তাদের জন্য মিনিমাম, আমরা হয়তো যে অবস্থায় এখন আছি, যে দেশটায় বাস করছি, খুব হাই এক্সপেকটেশন কিছু করতে পারি না, কিন্তু মিনিমাম কতটুকু ফ্যাসিলিটি তাদের জন্য অ্যাভেল করা যেতে পারে? আমরা স্বাস্থ্য ব্যবস্থার অনেক ব্যর্থতার কথা বললাম একটু আগে, কিন্তু সবকিছুর সফলতাও কিন্তু আছে। আমরা বলছি যে তৃতীয় বিশ্বের দেশ, আমরা এখন এতটা উন্নত হতে পারি নাই, কিন্তু তারপরও নাই করেও আমাদের কিছু নেই তা কিন্তু না। আমাদের দেশে কিন্তু এখন প্যালিয়েটিভ মেডিসিন একটা বিশেষায়িত বিভাগ, যেখান থেকে বিশেষায়িত চিকিৎসক বের হচ্ছেন। জিরিয়াট্রিক মেডিসিনও একটা বিশেষায়িত বিভাগ, যেখান থেকে স্পেসিফিক প্রবীণদের জন্য যে প্রয়োজনগুলো সেগুলোর বিষয় বিশেষায়িত চিকিৎসক বেরোচ্ছে। ছোট সেই সাথে যদি একটু অ্যাড্রেস করে দেন যে আসলে যারা এই ব্যাপারগুলো এখনো জানে না, যেমন প্যালিয়েটিভ মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, এই যে বিশেষায়িত যে সেবাগুলো পাওয়া যায়, এগুলো কোথায় কিভাবে পাওয়া যায় একটু যদি অ্যাড্রেস করে দেন, এটা বোধহয় যারা শুনছেন তাদের জন্য ভালো হবে। ঠিক বলেছেন। আমাদের যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনি এই যাবতীয় সেবা পেতে পারেন। আমাদের দেশে প্রচুর টার্মিনাল ইলনেসের রোগীকে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছেন। এটা গেল একটা বড় পরিসরে। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কিন্তু প্রচুর প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন সার্ভিস দেওয়ার জন্য বা এল্ডারলি নর্মাল যে কেয়ার সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতিষ্ঠান কিন্তু কাজ করে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রবীণ বয়সে আপনার স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তাটা দুই রকমের হয়ে যায়। একটা হচ্ছে যে কিছু রেগুলার বিষয় আসে, আর একটা আসে যে কিছু টার্মিনাল ইলনেসের কেয়ার বিষয়টা আসে। সেটার জন্য প্যালিয়েটিভ মেডিসিন কিন্তু আপনাকে সেবাটা বা সহায়তাটা দেবে। যেমন হচ্ছে যে আমাদের যখন মনে করেন পরিবারে কোনো সদস্য ক্যান্সারে আক্রান্ত, স্বাভাবিকভাবে তার কি ধরনের চিকিৎসা আপনি পেয়ে থাকেন, তার হয়তো সার্জারি প্রয়োজন হতে পারে, সার্জারি পরে রেডিওথেরাপি, কেমোথেরাপি, একটা নির্দিষ্ট সময় পরে যখন তার এই যাবতীয় ট্রিটমেন্টগুলো নেওয়া হয়ে যায়, হয়তো মেটাস্টাসিস হয়। আমি শরীরের অন্য জায়গায় সংক্রমণের কথা বলছি। একটা রোগী কিন্তু দিন দিনে আরও বেশি খারাপ সিচুয়েশনে যায়, নর্মালি দেখা যায়। আপনি খেয়াল করে দেবেন আমাদের দেশে বিভিন্ন হাসপাতালগুলোতে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যখন আপনি শেষ মানে ক্রান্তিকাল রোগীর এরকম কোনো জায়গায় নিয়ে যাবেন, তখন একটা সময় বলা হয় যে আর কিছু করার নাই, বাসায় নিয়ে যান। অনেক সময় কিন্তু পরিবার এটার জন্য মানে রেডি থাকে না, বিশেষত আমরা যখন সেবা দিতে যাচ্ছি অনেক পরিবারের সাথে কানেক্টেড হচ্ছে, যে হাসপাতাল থেকে ডক্টর হয়তো লাস্ট শব্দটা বলে দিলেন যে এখানে আর ট্রিটমেন্ট নাই, তারা কিন্তু মরিয়া হয়ে থাকে, যে হ্যাঁ এরকম একটা কথা কমনলি বলা হয়ে থাকে। একজন চিকিৎসকের জন্য হয়তো ওই মুহূর্তে ওটা বলে দেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ উনি চিন্তা করছেন
অর্থনৈতিক ব্যাপারটা, হ্যাঁ, বা ওনার পার্সপেক্টিভ থেকে যে উনি এই রোগীর জন্য আর কি করতে পারেন, উনি যে বিষয়ে বিশেষায়িত সেইখান থেকে। কিন্তু আমার পেশেন্ট এবং পেশেন্টের পরিবার, আমরা যেটাকে বলি পেশেন্ট পার্টি, তারা আসলে কতটুকু প্রস্তুত এই কথাটা মেনে নিতে বা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে এই ধারণাটা মনে হয় বদলানোর সময় এসেছে। কারণ বেঁচে থাকাটা যেমন খুবই ভালোভাবে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় যে গ্রেসফুল এজিং, যেটাকে আমরা বলি খুব অ্যাক্টিভ এজিং বা সম্মানের সাথে বৃদ্ধ হওয়া, এটাও গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্মানের সাথে মারা যাওয়া। একদিন না একদিন আমরা সবাই মারা যাব, এটা আলটিমেট ডেস্টিনি। কিন্তু সেটা কতটা সুন্দর হতে পারে, সেটা কতটা কমফোর্টেবল হতে পারে, এইটা নিয়ে মনে হয় অ্যাড্রেস করা ছোট করে হলেও শুরু হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে করছে। আপনার নিউট্রালিনে কিন্তু এক ধরনের সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটা রেগুলার যে কেয়ারটা দরকার, আপনি একজন টার্মিনাল ইলনেসের পেশেন্টকে কিন্তু কখনোই দিনের পর দিন হাসপাতালে রেখে চিকিৎসা দিতে পারবেন এবং না, ব্যয়ভারও অনেক বেশি। সেখানে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আবার তাদের যে সবসময় বিশেষায়িত সেবারই দরকার তাও না, তাদের ইমোশনাল কেয়ারটা ওই সময় অনেক বেশি দরকার। ইমোশনাল কেয়ার, মানসিক যে বিষয়গুলো থাকে, হয়তো কথা বলা, সময় কাটানো, একটু ভালো সময় কাটানো, কারণ পরিবারের সদস্যরা বেশিরভাগ সময় কিন্তু ব্যস্ত থাকেন। তো এসব কিছু চিন্তা করে তার প্রয়োজনীয় বিষয়গুলো যদি পরিবারের সদস্যরা দিতে না পারেন, তাহলে প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান অথবা কর্মী, তারা কিন্তু আছেন। ছোট করে হলেও শুরু হয়েছে, এটা একটা ভালো দিক যে তারা চেষ্টা করছে। তার মানে আমাদের এই জায়গাটায়, যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা আমরা জানি, আমাদের দেশ অর্থনৈতিকভাবে কোন জায়গায় আছে, এই বিষয়টাও আমরা অ্যাওয়ার। আমাদের সমন্বিত অ্যাওয়ারনেসটা হয়তো নিউট্রাইন খুব ছোট্ট একটা উদ্যোগ নিয়েছে, এর মাধ্যমে হয়তো 18 কোটি জনসংখ্যার দেশ, সবার কাছে আমরা পৌঁছাতে সময় লাগবে। বাট যে যার ইন্ড থেকে হয়তো এই রেসপন্সিবিলিটিটা ক্যারি অন করা দরকার, যেহেতু আমাদের প্রবীণ সংখ্যাটা রিভার্স হতে চাচ্ছে ডে বাই ডে, এবং 2035 এটাকে বলা হচ্ছে যে অলমোস্ট 1.5 গুণ হয়ে যাবে, এখন যা প্রবীণ আছে তার 1.5 গুণ হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সোমা। সবশেষ যেটা বলতে চাই যে প্রথমত হচ্ছে আপনার এতক্ষণের আলোচনায় যেটা হয়েছে যে আমাদের সমন্বিত অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের সুস্থ থাকা এবং একটা সুন্দর মৃত্যুর দিকে আমরা সবাই একটা নির্দিষ্ট সময়, যার যেখানে ডেস্টিনেশন শেষ সেখান থেকে আমাদের মৃত্যুবরণ হবে, বাট সেটাকে কতটা সুন্দর করা যায় তার জন্য সচেতন হওয়া খুব দরকার। সবশেষ সেখান থেকে আসলে আমি আপনাকে শেষ করার জন্য অনুরোধ করব, এই সুন্দর লাইনটাকে তৈরি করার জন্য অথবা ওই সুন্দর মোমেন্টামটাকে ক্রিয়েট করার জন্য আমাদের ব্যক্তিগতভাবে কি ধরনের প্রস্তুতি দরকার, পারিবারিক বা সামাজিকভাবে প্রস্তুতিগুলো কি হওয়া দরকার খুব স্পেসিফিক করে, এবং আমরা একই সাথে আমাদের এই কণ্ঠস্বর কখনো যদি আমাদের সুযোগ হয় আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছানোর, সেখানেও আমরা কোন ধরনের মেসেজগুলো দিতে পারি খুব স্পেসিফিক করে বলেন। 3টা ক্ষেত্রে আপনি বলছেন, বলতে সব থেকে সহজে করা যায় মনে হয় যে একদম ব্যক্তিগত বিষয়, যেটা আপনি মনে করছেন এটা করবেন, এটা করা সম্ভব। পারিবারিক যে ক্ষেত্রটা, হ্যাঁ, এখানে প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে আমার পরিবারের যে প্রবীণ সদস্যগুলো আছে তার জন্য প্রস্তুতি, এবং একই সাথে আমি যখন প্রবীণ হব তার জন্য আমি যদি পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখতে পারি। চাপটা আছে এবং ঠিক, যার কারণে আমি চাপে আছি, দুই দিক থেকে আসলে তখন প্রস্তুতিটা দরকার। তবে প্রস্তুতিটাও আসলে সবার পক্ষে যে খুব সহজ হয় তা না, এখানে অনেক ইস্যু থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো থাকে। তো সেটারও আসলে একটা প্রস্তুতি নেওয়া দরকার, যে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যতখানি, তার মধ্য থেকে আমি আমার পথ চলাটাকে কতটা সুন্দর করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে কি, সেক্ষেত্রে ফুড লাইফস্টাইল এখন যে জায়গাটায় আমরা খুব স্ট্রাগল করছি, সেই জায়গাটা আপনি কিভাবে বলবেন? এটা ব্যক্তিগতভাবে এটা তো আসলে সরকার করে দিবে না, কোনো সিস্টেম করে দিবে না, এটা খুবই পরিবার কেন্দ্রিক। সেই জায়গাটায় আপনার সচেতনতার বাণী কতটুকু হবে অ্যাজ এ পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে? আপনি যেহেতু খুব সংক্ষেপে বলতে বলছেন, আমি একটা কথাই বলবো, যে বয়সেই থাকুন না কেন, অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যে অ্যাক্টিভ যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার খাদ্যাভ্যাস, আপনার কর্মক্ষমতা, আপনার সব কিছুই হচ্ছে কিছুটা হলেও নিয়ন্ত্রণে চলে আসে। আর যেহেতু মধ্যবয়সেই ঝুঁকিটা বেশি থাকে, সেক্ষেত্রে বলবো যে
খাবার, শারীরিক ব্যায়াম বা পরিশ্রম এবং হচ্ছে মানসিক স্বাস্থ্য। এটা হচ্ছে ব্যক্তিগত প্রস্তুতি। এই তিনটা ব্যাপারে প্রস্তুত থাকাটা খুবই দরকার একটা গ্রেসফুল এজিং এর জন্য। আর পারিবারিকভাবে অবশ্যই বলবো যে একটা সম্মিলিত সমন্বিত পরিকল্পনা এটা খুবই জরুরি। যে একটা পরিবারেরই যদি পুরো পরিকল্পনা না থাকে, যে আমি প্রত্যেকটা সদস্যের, একটা শিশুর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক গুরুত্ব দেই যে একটা শিশু জন্ম হলে কবে স্কুলে যাবে, স্কুলের খরচ কিভাবে যাবে, কোথায় পড়াশোনা করবে, ইভেন অনেক ক্ষেত্রে বড় হয়ে কি হবে সেটাও করি। কিন্তু আর যে সদস্যগুলো সবাই, বাজেটটাও মোটামুটি একটা কিন্তু পরিকল্পনা থাকে, যেটা আমরা এখনো যদি খুব কাছের পরিবারগুলোতে দেখি যে প্রবীণদের জন্য এরকম বাজেট কিন্তু আমরা এখনো পরিকল্পনা করি না। ঠিক, এটা দুই জায়গাতেই সমস্যা। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে প্রবীণরা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো, আমাদের একটা প্রচলন আসলে সমাজে, একটা বয়সে গিয়ে তারাও ছেড়ে দেন, আবার পরিবারের অন্য সদস্যরা মনে করে হ্যাঁ ইটস টাইম টু রিটায়ারমেন্ট, এবং সব কিছু থেকে। ব্যাপারটা আসলে এরকম হওয়া উচিত না। অর্থনৈতিক সক্ষমতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটার সাথে কিন্তু শারীরিক, মানসিক অনেক স্বাস্থ্যের বিষয়টাও খুব ভালোভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা সদস্যের জন্য প্রয়োজন অনুযায়ী বাজেট করাটা, রিস্ক চিন্তা করে, প্রবীণের সম্ভাব্য ঝুঁকিগুলো চিন্তা করে, এটা মনে হয় করাটা খুব জরুরি। খুবই ধন্যবাদ। তার মানে পরিবারের জন্য এটা ব্যক্তিগত এবং পরিবারটা আমাদের ইজি স্টেপ সমন্বিত জায়গাটাতে যাওয়ার জন্য। এবং এখন যেহেতু তথ্য, আমরা মোটামুটি ডিজিটালাইজেশনে আছি, সবাই তথ্য জানি, তথ্য সবার আছে, তো অ্যানালাইসিসটাও খুব ইজি। যে আমাদের আসলে এখন যদি আমরা একটু জানতে চাই, গুগল করতে চাই যে ডায়াবেটিসের হার কত, তো এটা কিন্তু বোঝা যায়, এবং সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত পরিকল্পনাগুলো আসলে করা যেতে পারে, খুবই সহজে করা যেতে পারে। আর সেটা আসলে করা উচিত। এটা আসলে এত ছোট পরিসরে বলা সম্ভব না, এটাকে আরো ভেতরে কথা বলা প্রয়োজন এটা নিয়ে, যে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা প্রতিনিয়ত আসলে সচেতনতাটা আনা দরকার। ঠিক। আর যেটা আপনি বললেন যে এমন একটা সময় আমরা বাস করছি যেখানে তথ্যের অবাধ প্রবাহ, আমি চাইলেই আমার জন্য প্রয়োজনীয় তথ্যটা পেতে পারি। শুধু একটা বিষয় যে কোনটা সঠিক কোনটা ভুল, এইটা একটা বিভ্রান্ত না হওয়াটা। কারণ সঠিক তথ্য যেভাবে প্রবাহমান হয় সেইভাবে কুসংস্কার বলেন বা রং ইনফরমেশন আছে, এসবও কিন্তু প্রবাহমান থাকে। কাজে সেখান থেকে সঠিক জিনিসটা বাছাই করাটাও খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে জায়গাটার কথা আপনি বলছিলেন সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে খুব রাতারাতি খুব বড় কোনো পরিবর্তন আসবে না বা সম্ভব না। তাই এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে যে দুই দিক থেকে কাজটা করতে হবে। যে স্বাস্থ্য সেবাটাকে ঢেলে সাজানোর যেমন একদিনে সম্ভব না, কাজেই কিন্তু পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ, ছোট ছোট যে পদক্ষেপ, প্রয়োজনগুলো খুঁজে বের করা, প্রয়োজনগুলো আমার বর্তমানে যতটুকু সামর্থ্য আছে স্বাস্থ্য ব্যবস্থার, সেইখানে কতটুকু অ্যাড্রেস করা যায় সেইটা দেখা, এবং আরো উন্নত কিছুর ব্যবস্থাটা করা ধীরে ধীরে। কারণ বার্ডেনটা কিন্তু সামনে আরো অনেক বেশি। আর একই সাথে যেহেতু শুধুমাত্র সরকার বা একটা স্বাস্থ্য ব্যবস্থা দিয়েই এটা সম্ভব না। আমাদের দেশে আমরা বলি যে চিকিৎসকরা বাস করে 75% শহরে, কিন্তু আমাদের দেশের 67% বেশি মানুষ বাস করে গ্রামে। আপনি গ্রামে গিয়ে কারোর সাথে কথা বললে আপনি জানবেন যে প্রবীণ স্বাস্থ্য বলে যে একটা বিষয় আছে, যে তাদের আলাদা একটা কেয়ার দরকার, এই বিষয়গুলো হয়তো অনেক পরিবার একদম ভাবে না। তো এই জায়গা থেকে চিন্তা করে আসলে আমাদের কমিউনিটি অ্যাপ্রোচটাও অনেক গুরুত্বপূর্ণ। যে আমি তো সব জায়গায় একটা সিস্টেমের মাধ্যমে পৌঁছাতে পারবো না, তাহলে আমার কমিউনিটির মাধ্যমেও এই মানুষগুলোর কাছে পৌঁছানো এবং সেবা পৌঁছানোর একটা ব্যবস্থা অবশ্যই করা দরকার, এবং এটা খুবই খুবই সম্ভব আমাদের দেশে। আমাদের দেশে আসলে পাবলিক হেলথটা নিয়ে একটা সময় এত বেশি মানুষ জানতো না, এখন কিন্তু পাবলিক হেলথের লোকজন বাড়ছে, একটা অ্যাসোসিয়েশন আছে। তো এখন আমার মনে হয় যে একটা সময় এসেছে যে আমরা সম্মিলিতভাবে এই কণ্ঠস্বরগুলো সবার সাথে শেয়ার করা। অনেক ধন্যবাদ ডক্টর নুরুন নাহার সোমাকে আমাদের সাথে আজকে থাকার জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ উনি দিয়েছেন। যদি মেসেজগুলো খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই, বয়স ভেদে আমরা যদি বয়সটাকে স্পেসিফিক করি 60, 70, 80 এরকম দশক ভেদে চিন্তা করি, অর্থাৎ ডিফারেন্ট দশকে ডিফারেন্ট ঝুঁকি প্রবীণদের রয়েছে, এবং এই ঝুঁকিগুলোকে আসলে যত বেশি আমরা বলবো, জানবো, আমাদের কমিউনিটিতে ছড়িয়ে দিব, তত বেশি আমরা সচেতন হব, এবং কীভাবে
কিভাবে আসলে আমরা সুন্দরভাবে আমাদের গ্রেজিং বা অ্যাক্টিভ যে এইজিংটা আছে সেই এইজিংটাকে উপভোগ করতে পারি, সেই বিষয়গুলোতে আমরা প্রস্তুত হতে সময় পাবো। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে জনসচেতনতা, আমাদের এক্সিস্টিং যে হেলথ সিস্টেমটা আছে সেখানে আসলে আমাদের এই জনসংখ্যার চাপকে সামাল দেওয়ার মতো রিসোর্স বা লজিস্টিক কোনোটি যথেষ্ট নয়। সেক্ষেত্রে পারিবারিক এবং কমিউনিটি যে অ্যাপ্রোচটা উনি বলেছেন, বারবার বলার চেষ্টা করেছেন যে একটা কমিউনিটি চাইলেই কিন্তু আসলে আমরা সুস্থ থাকতে পারি, সেই কমিউনিটি অ্যাপ্রোচটাতে আরও বেশি আমাদের কিভাবে এগিয়ে আসা যায় সেই চিন্তাভাবনাটা করা। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে মধ্য বয়স থেকে আসলে আমাদের প্রস্তুতিগুলো নেওয়া, এখানে একটা পরিকল্পিত ফাইন্যান্সিয়াল প্রস্তুতি নেওয়া, তেমনি পরিবারের অন্য সদস্যের জন্য আসলে স্পেসিফিক শুধুমাত্র শিশুর জন্য আমি একটা বাজেট করছি, পরিকল্পনা করছি, তার ফিউচারটা প্ল্যান করছি তা না, আমি যে বয়সে আছি সেখান থেকে এবং আমার বাবা মা যদি আমাদের সাথে থেকে থাকেন তাদের পরিকল্পনাটাও খুব ছোট ছোট করে আমরা নিলে আমাদের উপর যে এই চাপগুলো এবং আমাদের জনসংখ্যা, প্রবীণ জনসংখ্যাটা যেহেতু বাড়ছে, সেই চাপগুলো কমানো সম্ভব। আমরা খুবই কৃতজ্ঞ ডক্টর নুরুন্নাহার সোমার কাছে, ওনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে উনি আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনার এই সময় দেয়া, এই প্রচেষ্টা শুধুমাত্র আমাদের এই জনসচেতনতার যে বিষয়টা উনি বারবার বলেছেন, জনসচেতনতাটাকে তৈরি করা, আজকের তার এই ছোট পদক্ষেপটাই হয়তো অনেককে উৎসাহিত করবে এই জনসচেতনতা তৈরি করা, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এবং এই সম্মিলিত বিষয়গুলোই হয়তো আমাদের দেশের উপরে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউট্রাউইনের সাথেই থাকবেন। বয়সের খুঁটিনাটির পরবর্তী পর্যায়ে আবার আমরা হাজির হব নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ।